আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500। এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86। এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো?
ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপিতে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত ইয়ে হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের মেডিকেল লাইভ শোতে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম প্রতিনিয়ত প্রত্যেক দিন টিভি প্রোগ্রাম থাকছে, সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম থাকছে। আপনারা ভীষণভাবে আপ্লুত, আনন্দিত কথা বলতে পেরে। আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান থাকে, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আসেন আমাদের আমন্ত্রণে, এবং অবশ্যই তারা কিন্তু আপনাদের কত রকম প্রশ্নের উত্তর দেন। নানান মানুষ নানান রোগে জর্জরিত, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং তথাপি বিভিন্ন ভারতের বাইরে থেকেও প্রত্যেকে কন্ট্যাক্ট করেন, কেননা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের প্রোগ্রাম তো চারিদিকে ছড়িয়ে যায় স্মার্টফোনের মাধ্যমে। টিভি চ্যানেলে তো দেখছেন যারা, তারা নোট করেনি হেল্পলাইন নাম্বারটা, আর পাশাপাশি ফোনেও যারা দেখছেন তারাও কিন্তু প্রোগ্রামের থেকে নাম্বারটা কিন্তু নোট করে রাখবেন, হেল্পলাইন নাম্বার। সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা পাই আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। প্রত্যেককে স্বাগত জানিয়েছি। ফোন নেব, ফোনে আসবেন, লাইভ প্রোগ্রাম, এবং অবশ্যই আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পরে পার্সোনাল নাম্বারে। এবং আপনারা জানেন ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের রয়েছে। এটা গর্বের বিষয়। অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আমরা জিআই ব্লিডিং নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রো যে আমাদের পাইপ, ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইনের ওপরে যে ইসোফেগাস ফুড পাইপ, সেখানে ব্লিডিং হয় অনেকের। খুব গ্যাস অম্বল, অ্যাসিডিটিতে মানুষ ভোগেন, অনেক মানুষ খুব কষ্ট পান। তাদের জন্য আজকে আমাদের ম্যাডাম কিন্তু ঠিক করেছেন এই বিষয়টা, সেটা নিয়ে তিনি আলোচনা করবেন, বলবেন। উপস্থিত আছেন স্টুডিওতে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। নমস্কার এবং স্বাগত আপনাকে ম্যাডাম। নমস্কার। শুরু করব অনুষ্ঠান। আর আপনারা অবশ্যই জানেন এই জিআই ব্লিডিং সম্বন্ধে অনেকে ওয়াকিবহাল, অনেকে ওয়াকিবহাল নয়। তাই তো আমাদের ডাক্তারবাবুরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন। আর অবশ্যই কিন্তু বোধহয় একটা ফোনও আছে, ম্যাডাম ফোনটা নিয়ে আলোচনায় প্রবেশ করব। কেউ একজন ফোনে আছেন, একটু দেখে নি তার কি বক্তব্য, শুনে নি, তারপর আমরা আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ বলছি, আমার বাবার না আলসার প্যানক্রিয়াটিস হয়েছে। বাবার প্যানক্রিয়াটাইটিস, গলব্লাডারে পাথর। গলব্লাডারে পাথর আছে, আবার প্যানক্রিয়াটাইটিসও আছে? দুটোই হয়েছে বাবার? হ্যাঁ, পাথর হয়েছে। কতদিন ধরে? এই 3-4 দিন হলো। মানে পাথরের সাইজটা কি জানেন? হ্যাঁ, একটু পাথরের সাইজটা বলতে পারবেন? কত বড় পাথরটা গলব্লাডারে? ছোট। রিপোর্টগুলো ছোট নয়, মানে একটা তো সাইজ থাকে। আপনার রিপোর্টের মধ্যে লেখা আছে যে কতটা সাইজের রয়েছে, সেটা তো আপনার বলতে হবে। এবার 3-4 দিন হলো যেটা, সেটা কি আপনি রিপোর্ট করিয়েছেন? পেটের ছবি করিয়েছেন, তাহলে সেই রিপোর্টের মধ্যে দেখবেন গলব্লাডারে কত সাইজের পাথর রয়েছে সেটা লেখা থাকবে। সেটা জানা অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ পাথরটা বড় আছে না ছোট আছে না জেনে তো কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট হবে না। প্যানক্রিয়াটাইটিসের যেটা সমস্যা রয়েছে তার জন্য কিন্তু ওনার দেখুন হয়তো পেটে ব্যথা, মানে প্রচন্ড পেটে ব্যথা হতে পারে ওনার, হঠাৎ করে কোনো খাবার খেলেই পেটে ব্যথা হতে পারে। জল খেলে পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ, মানে খাবার তো দূরের কথা, শুধু জল খেলে ওনার পেটে ব্যথা হবে। তো এই প্যানক্রিয়াটাইটিসের সমস্যার জন্য কিন্তু ওনার যেটা এখন আপাতত প্রয়োজন, যতটা সম্ভব ওনাকে লিকুইড খাবার দিতে হবে। কোনো ধরনের সলিড বা সেমি সলিড খাবার দেওয়া ওনাকে একদমই চলবে না। আর আপনাকে বলবো যে একটুখানি আপনি যদি যা ওনার রিপোর্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে এসে একবার দেখা করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আর আমরাও চিকিৎসাটা ঠিকভাবে করতে পারবো। ঠিক আছে? রিপোর্ট নিয়ে একটু যোগাযোগ করুন, হেল্পলাইনে ফোন করে নিন। আপনি কোথায় থাকেন? আমি ল্যান্সডাউন কাছে হবে। হ্যাঁ, ল্যান্সডাউনে চলে আসুন, খিদিরপুরে চলে আসতে পারেন, হাতিবাগান। বলুন বলুন ম্যাডামকে বলুন। আরেকটা কি জিজ্ঞেস করবেন? বলছি আমার না সুগার আছে। আচ্ছা, তো সুগার যে আছে, সুগারের কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যাঁ করেছিলেন। তো তারপর এখন সুগারের কোনো চিকিৎসা চলছে আপনার? না, আমার সুগার 156। ওটা খাবার পরে না খাবার আগে? খাবার পরে। আর খাবার আগে কত রয়েছে? খাওয়াটা করিনি দিদি, খাওয়ার পরটা করেছি।
তো একটা করলে আরেকটাকে ছেড়ে দিলে হবে? আপনাকে খাবার আগেরটাও করতে হবে, দুটোই করতে হবে, দুটোই আপনাকে করতে হবে, খাবার আগে এবং খাবার পরে দুটোই করতে হবে। যদি খাবার পরে আপনার 156 সুগার থাকে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, এখানে হয়তো আপনার মেডিসিনেরও প্রয়োজন নেই, কিন্তু আপনাকে একটু আপনার যে খাওয়া দাওয়া রয়েছে আর লাইফস্টাইল রয়েছে সেটাকে একটু চেঞ্জ করতে হবে। মিষ্টি খাওয়া একদমই বন্ধ, মাটির নিচের কোনো সবজি আপনি খাবেন না, ভাত খেতে হলে শুধু দুপুরবেলা ভাত খান, ফলের মধ্যেও আপনি আম, কলা, কাঁঠাল এগুলো আপনার খাওয়া একদমই চলবে না। প্রত্যেকদিন একটু সময় নিজের জন্য বার করুন, আধা ঘন্টা সময় বার করুন, ওই সময়টা একটু হাঁটাহাঁটি করে, একটু এক্সারসাইজ করে, এগুলো আপনাকে করতে হবে। এগুলো আপনি এখন আপাতত 15 দিন, 1 মাস এই জিনিসগুলো করুন। তারপর কি সুগারের রিপোর্ট রয়েছে, দুটোই করবেন, খাবার আগে এবং খাবার পরে। তারপরে যদি বেশি থাকে তখন ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, তখন মেডিসিনের প্রয়োজন রয়েছে। ঠিক আছে? নমস্কার, ধন্যবাদ। ফোন করবেন হেল্পলাইনে, এক্ষুনি জেনে নিন কবে আপনার কোথায় সুবিধা, হাতিবাগান নাকি ল্যান্সডাউন নাকি খিদিরপুর, যেখানে ইচ্ছে কলকাতায় এসে ট্যাংরায় থাকেন দেখিয়ে নিন। হ্যাঁ ম্যাডাম, জিআই ব্লিডিং নিয়ে একটু জানবো, এই রোগটা কি, কখন হয়, কেন হয়, একটু বলে দিন। আচ্ছা, জিআই ব্লিডিং বেসিক্যালি এটা নিজস্ব কোনো একটা রোগ বা ডিজিজ নয়, এটা একটা আপনার সিমটমস। জিআই ব্লিডিং মানে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা রয়েছে, যেটাকে আমরা খাদ্যনালী বলি, আমাদের মুখ থেকে শুরু করে একদম আমাদের যে অ্যানাস পর্যন্ত যে চ্যানেল বা রাস্তাটা যেটা রয়েছে সেটাকে আমরা জিআই ট্র্যাক্ট বলে থাকি। তো আপনার এই জিআই ট্র্যাক্টের মধ্যে যে কোনো জায়গায় ব্লিডিং হতে পারে, মানে কি রক্তক্ষরণ হতে পারে। তার অবশ্যই কারণ রয়েছে, সেটা দুরকম হতে পারে। এক, আপনার আপার জিআই ব্লিডিং, দ্বিতীয়ত হচ্ছে আপনার লোয়ার জিআই ব্লিডিং। আপনার ওপরের দিকে আপনার যে মুখের থেকে শুরু করে আপ টু আপনার স্টমাক পর্যন্ত যতটা আপনার লাইনটা রয়েছে, আপনার খাদ্যনালীটা রয়েছে বা পাইপ লাইনটা রয়েছে, তার মধ্যে যদি আপনার কোনো ধরনের আলসারেশন হয় বা কোনো ধরনের টিউমার হয়, তার মধ্যে কোনো ঘা ক্ষত সৃষ্টি যদি হয় ওই জায়গাটার মধ্যে, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আপার জিআই ব্লিডিং হবে। এবার সেটা আপনি বুঝবেন কি করে যে আপনার জিআই ব্লিডিং হচ্ছে কিনা, কারণ যেহেতু এটা আপনার পেটের ভেতরে হচ্ছে, আপনি তো বাইরে থেকে সেটা বুঝতে পারবেন না। ওপর দিকে আপনার হাতে কেটে গেলে, পায়ে কেটে গেলে তবে আপনি দেখতে পাবেন যে না আপনার এখান থেকে রক্ত বেরোচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আপনার শরীরের ভেতরে যদি কোনো ধরনের এরকম রক্তপাত হয়, আপনি সেটা কি করে বুঝবেন? যদি আপার জিআই ব্লিডিং হয় আপনার, তাহলে দেখবেন আপনার বমির সাথে রক্ত চলে আসছে, সেটা ফ্রেশ ব্লাডও হতে পারে বা আপনার জমাট বাঁধা রক্তও হতে পারে। আপনার বমির সাথে হয়তো কিছুটা রক্ত বেরিয়ে আসছে। যদি আপনার লোয়ার জিআই ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাহলে আপনার দেখবেন পায়খানার সাথে, স্টুলের সাথে আপনার ব্লাড মিক্সড থাকছে, রক্ত মিশে থাকছে তার সাথে। এবার সেটা আপনার ধরুন স্টুলের কালারটা হয়তো খুব ডার্ক ব্ল্যাক, একদম কালচে রকম হবে, বা একটু আপনার খয়েরি ব্রাউনিশ টাইপের আপনার হবে। তো সেটা আপনি খালি চোখে হয়তো বুঝতে পারবেন না যে আপনার এরকম স্টুলের সাথে ব্লাড যাচ্ছে কিনা। তার জন্য প্রয়োজন রয়েছে আপনার স্টুলের এক্সামিনেশন করার, তবেই সেখানে বোঝা যাবে যে আপনার সেখান থেকে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে কিনা বা আপনার স্টুলের সাথে ব্লাড মিক্সড আছে কিনা। দেখুন, সমস্যাটা এরকমই যে আপনি হয়তো বাইরে থেকে বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে যদি আপনার অতিরিক্ত পরিমাণ যদি ব্লিডিং হতে থাকে, যদি রক্তক্ষরণ হতে থাকে, আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে রক্তশূন্যতা বা যেটাকে আমরা এনিমিয়া বলে থাকি সেটা কিন্তু চলে আসতে পারে। হিমোগ্লোবিন লেভেল আপনার শরীরের মধ্যে কিন্তু কমে যেতে পারে। এবার যদি হিমোগ্লোবিন আপনার কমে যায়, আপনি যদি এনিমিক হয়ে যান, যদি রক্তাল্পতায় আপনি যদি ভোগেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য আরো বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে, ফ্যাটাল হয়ে যেতে পারে। কারণ হঠাৎ করে ব্লাড লস হলে কিন্তু আপনার মধ্যে শক একটা চলে আসতে পারে, আর সেখান থেকে কিন্তু আপনার সেটা ডেথ পর্যন্ত হতে পারে। তো একটু অবশ্যই চিন্তার বিষয় বা ভয়ের কারণ রয়েছে, কিন্তু যদি একদম প্রথম থেকে আপনি যদি ঠিকঠাক তার চিকিৎসাটা করতে পারেন, তাহলে এতটাও ভয়ের কোনো কারণ নেই। ঠিক। আচ্ছা, আরেকজন বোধহয় ফোনে আছেন, আমরা দেখে নিয়ে আবার আমি চেম্বারগুলো বলে দেবো, রিসেন্ট চেম্বার আর হেল্পলাইন নাম্বার টিভিতে যাচ্ছে, লিখে রাখবেন 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার লিখে নিন। কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিরাটি থেকে বলছি, দীপা রায়। বিরাটি থেকে বলুন দীপারা, কি প্রবলেম বলুন। বলছি আমার খুব মাথার যন্ত্রণার সমস্যা। আচ্ছা, মানে দুদিন খারাপ থাকে, দুদিন ভালো থাকি, 3 দিনের দিন আবার খুব মাথা যন্ত্রণা করে। আচ্ছা, এই মাথা ব্যথাটা কি আপনার গোটা মাথায় হয় না কোনো একটা পার্টিকুলার অংশে আপনার মাথা ব্যথা হচ্ছে? না, আমার বেশি কানের কাছটা থেকে খুব যন্ত্রণা হয়, ভীষণ পরিমাণে যন্ত্রণা। আচ্ছা, সেটা আপনার খুব ব্যথা করে। কি ব্যথা করে? চোখ দুটো, চোখে ব্যথা করে। আর এটা কি আপনার রোদে বেরোলে বেশি হচ্ছে বা খুব জোরালো আলোর দিকে তাকালে হয়? মাথায় রোদ লাগলে বেশি হয়।
আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার এই মাথা ব্যথার সমস্যাটা না দুটো কারণের জন্য হতে পারে। এক, যদি আপনার চোখের পাওয়ার চলে আসে তাহলে আপনার সেটা হতে পারে, নয়তো আপনার কিন্তু সেটা মাইগ্রেনের সমস্যা হতে পারে, যেটা আপনার ধরুন আপনি রোদে বেরোচ্ছেন বা খুব আপনি লাইটের দিকে, জোরালো লাইটের দিকে আপনি তাকাচ্ছেন, সেখান থেকে যদি আপনার মাথা ব্যথা হয় সেটা কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা আপনার হতে পারে। তার আগে আমি আপনাকে বলবো যে আপনি একটু সম্ভব হলে আগে আপনার চোখের পাওয়ারটা টেস্ট করান, কারণ যদি চোখের পাওয়ারের সমস্যা হয়, কারণ চোখেও ব্যথা আপনি বললেন, চোখের পাওয়ারের সমস্যা হলেও কিন্তু আপনার মাথার এরকম সামনের জায়গায় আপনার ব্যথা হতে পারে, প্লাস চোখে যেটা ব্যথা বললেন সেটাও কিন্তু আপনার হতে পারে। তো কেন হচ্ছে আপনার এই ব্যথাটা সেটা আগে আপনাকে বুঝতে হবে। আগে চোখের টেস্টটা করুন, যদি চোখের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা আপনার মাইগ্রেনের জন্য ব্যথাটা হচ্ছে। আপনি বিরাটি থেকে ফোন করছেন, মধ্যমগ্রাম আমাদের একদম চেম্বার আপনার বাড়ির কাছাকাছি হয়ে যাবে। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাদের সেখানে চেম্বার হয়। একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। যদি মনে করেন যে না আপনার এই সমস্যাটা থেকে আপনাকে বেরোতে হবে বা তার আপনি একটা সঠিক চিকিৎসা করতে চান, আপনি আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন। ঠিক আছে, বিরাটি থেকে একদম কাছে মধ্যমগ্রাম, একটু হেল্পলাইনে ফোন করে ডেটটা টাইমটা জেনে চলে আসবেন, এটা সারিয়ে নিন। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। অনেক মানুষ ফোন করেন, একদম টিভিতে বসেই আপনারা কিন্তু সুপরামর্শ আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছ থেকে পান। আজকে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আছেন। আচ্ছা, আমি বলে দিই, কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, বারবারই বলেছি, খিদিরপুরে বুধবার করে চেম্বার, হাতিবাগানে চেম্বার বুধবার করে, আমতলা সাউথ 24 পরগনাতেও চেম্বার, আমতলায় আপনারা পাচ্ছেন, আমতলা এবং মধ্যমগ্রামে হেড অফিস। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, বলুন কোথা থেকে? ডাক্তারবাবুকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, আপনাদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। মানে আমার না একটা পিঠে একটা ব্যথা হচ্ছে, মানে মাঝে মাঝে দেখে পিঠে পিঠে ব্যথা করে, হ্যাঁ, মানে হয়তো কোমর থেকে পিঠ পর্যন্ত যাচ্ছে, এরকম ব্যথাটা হচ্ছে। আর মাঝে মাঝে সাইডে সাইডে হচ্ছে, লেফট রাইট এরকম সাইডে সাইডে হচ্ছে, হ্যাঁ। আর এই ঘাড়ের মধ্যে দিয়ে ব্যথাটা লাগছে, আর এই পিঠে যেন মাঝখানেও ব্যথাটা হচ্ছে, হ্যাঁ। আর খুব অ্যাসিডিটি হয়, গলা গলা করে, মানে কিছু খেতেই পারি না, মানে লাইট খেলেও এরকম, রিচ খেলে তো কথাই। হ্যাঁ, তো কি করবো ডাক্তার? আমি তো ওষুধ তো অনেক খাই, এলোপ্যাথিক তো সবসময় খেয়ে চলছি। কিসের জন্য ওষুধ খাচ্ছেন আপনি? ব্যথার জন্য? সবসময় খাচ্ছি। কি মানে গ্যাসের জন্য না ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন? ম্যাডাম জিজ্ঞেস করছেন কি হচ্ছে, মানে গ্যাসের জন্য ওষুধটা খান না ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসের জন্য তো খাই। দেখুন, আপনি একটা করে খাই। আচ্ছা, আপনি যেরকম একটু ডাইজিংও খাই, কিন্তু আর কতদিন খাবো এরকম, মানে আচ্ছা, এটা আমার একটু ক্রনিক আছে ম্যাডাম। আচ্ছা, একটু ক্রনিক আছে, হ্যাঁ। খুব ভালো হয়, কি করবো আয়ুর্বেদিক? বেশ, দেখুন, আপনি যেরকম বললেন না আপনার ঘাড়েও ব্যথা, পিঠেও ব্যথা, কোমরেও ব্যথা, তো দেখতে গেলে আপনার গোটা শিরদাঁড়াতেই ব্যথা রয়েছে। এবার গোটা শিরদাঁড়ার তো আপনার এমআরআই করতে পারলে খুব ভালো। যদি না করতে পারেন তাহলে প্রথমত যেটা এখন আপনার করার প্রয়োজন সেটা হচ্ছে আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ঘাড় নিচু করে আপনি কোনো কাজ করবেন না। যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু গরম সেক দিন, শুকনো গরম সেক দিন, একটা কোনো কটনের কাপড় ভাঁজ করে সেটা দিয়ে একটু গরম করে সেটা দিয়ে একটু চেপে চেপে গরম সেকটা দিন। গরম জলেই চান করবেন, আরো ভালো হবে যদি আপনি একটু গায়ে রোদ লাগাতে পারেন, কিন্তু সেটা কিন্তু অবশ্যই সকালবেলার দিকে 9টা-10টা অব্দি যে রোদটা রয়েছে গায়ে একটু আপনি রোদ লাগানোর একটু চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় এমআরআই রিপোর্ট যদি আপনি করতে পারেন তাহলে রিপোর্টটা একটু করিয়ে নেবেন, তাহলে এক্স্যাক্টলি বোঝা যাবে যে আপনার সম্পূর্ণ শিরদাঁড়া, আপনার স্পাইনের কোন জায়গাটায় আপনার প্রবলেম রয়েছে, সেটা আপনার থোরাসিক ভার্টিব্রাতে রয়েছে না আপনার লাম্বারে নাকি ডরসাল নাকি সার্ভাইকাল, কোন জায়গায় রয়েছে সেটা ভালো বোঝা যাবে। যদি না করতে পারেন কোনো ব্যাপার নেই, যেটুকু আমি আপনাকে বললাম সেটা আপনি আপাতত একটু করুন। আর গ্যাস অম্বলের সমস্যার জন্য বলবো যে আপনি এখন থেকেই শুরু করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়ার, সেটা কিন্তু সবচেয়ে ভালো আপনার জন্য কাজ করবে। বাইরের খাওয়া দাওয়া তো একদমই আপনার চলবে না, আর বাড়িতে একটু তেল ঝাল মশলাকে একটু আপনি অ্যাভয়েড করুন। প্রত্যেকদিন আপনি একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ যেটা আপনি করতে চান বা করতে পারেন সেটাও কিন্তু আপনাকে একটু করতে হবে। আর আরো যদি আপনি নিজেকে একটু ভালো রাখতে চান তাহলে একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আর যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে আপনি সেখানে এসে দেখা করতে পারেন।
আপনি যোগাযোগ করে নেবেন। আমি চেম্বারগুলো ফাঁকে সব বলে দিই, আর হেল্পলাইন নাম্বার তো রয়েছেই 9830235527 অথবা 37। আপনাদের সহযোগিতার জন্য হেল্পলাইনে ফোন করুন। এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, এবং সব ডাক্তারবাবুরা কিন্তু বারবার বলছি ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুরা। সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা রয়েছেন, এবং আমাদের আজকে তো প্রেজেন্ট রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, এছাড়াও ডক্টর অয়ন হালদার, ডক্টর এস ঘোষাল, ডক্টর এস ভাদুরী, আরো অনেক ডাক্তারবাবুরা সব চেম্বার থাকেন ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে। ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে আবার 22 তারিখে, কিন্তু নেক্সট মান্থে 22 তারিখে চেম্বার আছে। হাওড়াতে বলে দিই, তারপর আমি সব নিকটবর্তী মানে রিসেন্ট চেম্বারগুলোর কথা আমি একটু বলে দেবো। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার। আচ্ছা, এবার আমি বলে দিই আপনাদের রিসেন্ট আপনারা কোথায় কোথায় চেম্বারে ডাক্তারবাবুদের, কোন কোন ডাক্তারবাবুদের কবে কখন পেয়ে যাচ্ছেন, একটু লিখে নিন সবাই। আমি বলে দিচ্ছি, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে ডক্টর এ হালদার। এগুলো রিসেন্ট, এই কিছুদিনের মধ্যে এই চেম্বারগুলোতে এই ডাক্তারবাবুদের আপনারা পাচ্ছেন। তাই যাদের কাছে হবে ইমিডিয়েট হেল্পলাইনে একটা ফোন করে জেনে নিন। আচ্ছা, হলদিয়াতে বলে দিলাম ডক্টর এ হালদার, মালদায় ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরেও ডক্টর এস ভাদুরী যাচ্ছেন, সরি, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী যাবেন নেক্সট চেম্বারে। দুর্গাপুরে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, রায়গঞ্জে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে ডক্টর আর দে, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা নিজে যাচ্ছেন আসানসোলের নেক্সট চেম্বারে, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য। আচ্ছা, এর পাশাপাশি বাঁকুড়াতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা, শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর বি শর্মা, দিল্লিতে 22 তারিখ ডেট, 22শে ফেব্রুয়ারি, দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল আবার। আচ্ছা, তারপরে জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, পুরুলিয়াতে কিন্তু অবশ্যই পুরুলিয়াতে আবার চেম্বার ওপেনিং আছে, পুরুলিয়াতে মার্চের শুরুতেই পুরুলিয়ায় ওপেনিং, আবার ঝাড়গ্রামেও কিন্তু ওপেনিং আছে। নতুন ওপেনিং আমাদের খুব শীঘ্রই হচ্ছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে, আপনারা কিন্তু সবাই নোট করে রাখুন। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলুন। হ্যাঁ, বলছিলাম ম্যাডাম নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি আমার খুব পেট কমে পায়খানা হয়, আমার সাথে টাইপের হয় পায়খানা। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিনের? অনেকদিন ধরে ম্যাডাম, আমি ডাক্তার দেখিয়েছিলাম, 2 দিন ঠিক থাকি, আবার 3 দিনের মতো এরকম হয়। আচ্ছা, এখন কোনো মেডিসিন খাচ্ছেন এর জন্য? না, এখন কোনো খাচ্ছি না মেডিসিন। আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 37। আচ্ছা, আপনি কি বাইরে খাওয়া দাওয়া করেন? বাইরে মাঝে মধ্যে খাওয়া দাওয়া হয়। প্রথমত আপনাকে আগে বাইরের খাওয়া দাওয়াটাকে একটু বন্ধ করতে হবে। যদি আপনাকে এরকম হয় যে না বাইরে আমাকে খেতেই হবে, কোনো অপশন নেই, চেষ্টা করুন আপনি একটু হেলদি ডায়েট চুজ করার, যেখানে আপনার খুব বেশি মশলা বা খুব অয়েলি খাবার হবে না, স্টিম খাবারও পাওয়া যায় বা অল্প তেলে রান্না করা খাবারও পাওয়া যায়, আপনি সেটা চেষ্টা করুন খাওয়ার, রাদার দেন আপনার ওই মানে ফাস্ট ফুডের থেকে। আর বাড়িতেও আপনি যে খাওয়া দাওয়া করবেন তার মধ্যে একটু আপনার মানে স্পাইসি খাবার যাতে বেশি না হয়, মাছ, মাংস, ডিম, এগুলো আপনি যত কম খাবেন ততটাই আপনার জন্য ভালো হবে। আপনার যেটা ডিসেন্ট্রি যেটা সমস্যা রয়েছে, মানে যেটা আপনি আমাশয়ের সমস্যা আপনি যেটা বললেন, সেটা কিন্তু আপনার যদি সবসময় থেকে যায়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে শুধুমাত্র পেটের সমস্যা নয়, আপনার আমবাতের মতো সমস্যা, মানে যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি, সেটাও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো আপনার মনে হচ্ছে এর আগে ম্যাডাম আমি হোমিওপ্যাথি অনেকবার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু কিছুতেই কমছে না,
মানে কদিন আবার ঠিক থাকে আবার যে সে হয়। আচ্ছা, তো এটা তো আপনার কোনো ট্রিটমেন্ট হলো না যে আপনি যখন মেডিসিন খাচ্ছেন তখন ভালো থাকছে, তারপর আবার আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটাকে তো আপনাকে ঠিকঠাক ভাবে আপনার ট্রিটমেন্ট করতে হবে, সারতে হবে, সেরে উঠতে হবে আপনার এর থেকে, ঠিক আছে? তো একটুখানি আপনি বারাসাত থেকে ফোন করছেন, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, আপনার কাছাকাছি মধ্যমগ্রাম চেম্বারটাই হবে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আর জেনে নিন যে আপনি কখন এলে ডক্টরকে দেখাতে পারবেন, কবে এলে ডক্টরকে দেখাতে পারবেন। সেটা জেনে যদি কোনো ধরনের রিপোর্টস বা প্রেসক্রিপশন থাকে অবশ্যই সেগুলোকে সাথে করে নিয়ে আসবেন। আর পেটের সমস্যার জন্য আমরা প্রত্যেকদিন প্রোগ্রামে একটাই কথা বলি যে এই পেটের সমস্যার জন্য আপনাকে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাই করতে হবে। আর সেটা যদি আপনি এনবিপির হাত ধরে করেন তাহলে তো আরো ভালো কথা, কারণ আপনি যাই ট্রিটমেন্ট করুন যখন ওষুধ খাবেন আপনি ভালো থাকবেন, ওষুধ বন্ধ করলেই কিন্তু অ্যাজ ইট ইজ আপনি আবার আগের জায়গায় ঘুরে চলে যাবেন। তো সেটা তো আপনার প্রবলেমের সলিউশন নয়, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার সমস্যাটাকে একটু ধামাচাপা দিয়ে রাখা। তো একদম আপনাকে মানে গোড়া থেকে ওটাকে ঠিক করতে হবে, তার জন্য কিন্তু একটু আপনার যোগাযোগের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ ফোন করার জন্য। কেউ আরেকজন বোধহয় আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হচ্ছে উমা দাস। হ্যাঁ, আমি এ থেকে বলছি, দুর্গাপুর থেকে বলছি। বলুন। দুর্গাপুরে তো চেম্বার আছে আমাদের। পায়ে মানে হাঁটুতে মানে খুব ব্যথা করে, পায়ে ব্যথা করে, আবার ওই পায়ের ইয়েতে হাড়ের মধ্যে মটমট মটমট আওয়াজ করতে থাকে, ব্যথা করে। হ্যাঁ, তো একটু মাঝে মাঝে সেটও দিই, সব ব্যাগ দিই। হ্যাঁ, তো ব্যথাটা মানে একটু হাঁটতে গেলে লাগে, আর বেশি হাঁটলেও ব্যথাটা হয়। হ্যাঁ, আবার বসে থাকতে কি মটমট মটমট করে হাঁটুতে। এটা কি অ্যাডভাইস করবে ম্যাডামকে, মানে আয়ুর্বেদিকে কি হবে, এটা কি করতে কি হবে সেটা তো আমি অবশ্যই আপনাকে বলবো। ফিজিওথেরাপি, ওটা কি কম্পালসরি ফিজিওথেরাপি করতে হবে? শুনুন, আপনি বলুন। ফিজিওথেরাপি তো অনেক পরের কথা। আগে আপনি আমাকে এটা বলুন যে আপনার হাঁটুতে যে এতগুলো সমস্যা হয় আপনি বললেন, হাঁটুর কোনো এক্সরে হয়েছে আপনার? এক্সরে হয়েছে হাঁটুর? হাঁটুর এক্সরে? হ্যাঁ, হ্যাঁ, এক্সরে করেছেন হাঁটুর? আচ্ছা, এক্সরে? হ্যাঁ, না, এক্সরে তো এখনো করিনি। বাহ, তো আপনি এক্সরে করার নেই, আপনি জানি না কোন ডাক্তার বাবুকে দেখিয়েছেন, উনি আপনার হাঁটুর কি অবস্থা সেটা না জেনেই আপনাকে বলে দিল ফিজিওথেরাপি করতে হবে। কি করবেন আপনি ফিজিওথেরাপি করে? ফিজিওথেরাপি কখন করতে হয়, কোথায় করতে হয়, আগে তো সেটা বুঝতে হবে। আপনি না আপনার রোগটা আপনি জানলেন না, আবার অ্যাসিডিটি হয়ে যায় ম্যাডাম, মানে একদম খেতে পারি না, গলা জ্বালা, এগুলো তো মিসসেলেনিয়াস কথাবার্তা। দেখুন, আপনার মেডিসিন খেলে আপনার গ্যাস অম্বল হচ্ছে, সেটা অনেক পরের কথাবার্তা। আগে আপনার এটা জানতে হবে আর বুঝতে হবে আপনার হাঁটুর এই সমস্যাটা হলো কেন। ঠিক আছে, ইমিডিয়েটলি হাঁটুর একটা এক্সরে করুন, দুটো হাঁটুরই আপনি এক্সরে করবেন, দুটো হাঁটুরই আপনি ছবি তুলুন। আর আগামী মাসের 2 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, সেখানে আমিই থাকবো। আপনি আগে এক্সরে রিপোর্টটা করান, এক্সরে রিপোর্টটা করে আপনি আমার সাথে এসে একবার দেখা করবেন। আগে আপনাকে মা বুঝতে হবে আপনার হাঁটুতে কি হয়েছে, সেটা কি আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা, নাকি অস্টিওপেনিয়া রয়েছে, না আপনার অস্টিওমাইলাইটিস রয়েছে, না অস্টিওপোরোসিস রয়েছে, কি রয়েছে আপনি জানলেনই না, আগেই ফিজিওথেরাপি করবেন, এর থেকে ঠিক হবে কিনা, আয়ুর্বেদে কি হবে, এগুলো তো অনেক পরের কথা। আগে তো জানতে হবে আমার হলোটা কি। আপনি যদি নাই জানলেন যে আপনার হলোটা কি, আপনি আপনার নিজেকে নিয়েও তো কনসিয়াস হতে পারবেন না। আগে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তবে আপনি নিজেকে নিয়েও ভাববেন যে না আমার হাঁটুর এই অবস্থা, তাহলে আমাকে এরকম ভাবে থাকতে হবে, এইটা করতে হবে। তো আগে সেটার জন্য আপনি একটা এক্সরে রিপোর্ট করুন। আর ফিজিওথেরাপির কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনার হাড় ক্ষয় পেতে থাকে, যদি আপনার হাঁটুর মধ্যে যে ফ্লুইড, যেটা জেলি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা যদি শুকিয়ে যায়, আপনি যত ফিজিওথেরাপি করবেন সেটা ঘষা খেয়ে খেয়ে আরো বেশি নষ্ট হয়ে যাবে, আরো বেশি খারাপ হয়ে যাবে। তো তার জন্য আগে আপনার রিপোর্টটা করুন, তারপর আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আর যদি মনে করেন যে না আমাকে একটু সঠিক চিকিৎসা করতে হবে, আগে জানতে হবে কি হলো, তারপর তার চিকিৎসা, তারপর সুস্থ হওয়া, তাহলে একটুখানি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একবার চেম্বারে এসে দেখা করবেন। বলুন এবার কে আছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলুন। হ্যাঁ, বলছি মানে আমার না খুব মানে আঁচি বেরোচ্ছে, মুখের মধ্যে আঁচি হয়েছে, ছোট ছোট কালো কালো, এগুলো তো
যদি কোনো প্রতিকার থাকে। আচ্ছা, খুব আচিল হচ্ছে। আচ্ছা, এটাই আঁচলটা কি আপনার কোনো চিকিৎসা করেছেন এর জন্য নাকি? না 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 না, কোনো চিকিৎসা করেনি, মানে ছোট ছোট কালো কালো চোখের মধ্যে বেরিয়েছে আছে। আচ্ছা, আর সেটা কি আপনার একদম স্কিনের মধ্যে মানে লেগে আছে না স্কিন থেকে একটু বেরিয়ে আছে আপনার? একটা একটু বড় আছে, স্কিন থেকে একটু সামান্য একটু বড় আছে। আচ্ছা, বেশ। দেখুন, আপনার এই যে আঁচলের সমস্যা যেটা রয়েছে না, সেটা অনেকের ক্ষেত্রেই দেখা দেয় যখন একটু মানে মেনোপজের দিকে এগোতে থাকে, তখন সেটা দেখা যায় বেশি। বা থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু সেটা দেখা যায়। তো আদৌ আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা সেটা তো অবশ্যই জানতে হবে। সেটা তো মনে হয় নেই। মনে হয় নেই নয়, আপনার কোনো রিপোর্ট করা হয়েছে, কোনো টেস্ট হয়েছে? তাহলে আবার আপনি কি করে বলবেন মনে হয় আবার কি ধরনের কথা? আপনার শরীরের মধ্যে কি হচ্ছে সেটা আপনার মন কি করে বলবে? যাই হোক, একটা থাইরয়েডের আপনি একটা রিপোর্ট করবেন, আর যদি রক্ত পরীক্ষা করান থাইরয়েডের পাশাপাশি একটু লিভার ফাংশন টেস্টও করবেন, আর একটু আপনার অ্যালার্জিটা আইজি রিপোর্ট, এই তিনটে রিপোর্ট একটু আপনি করুন। আর আপনার এই আঁচলের জন্য ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, তার জন্য আমাদের অ্যাস্থেটিক ক্লিনিক রয়েছে যার মধ্যে আপনার কটারাইজেশন করা হয়, তার থেকে আপনার এই আঁচলটা সম্পূর্ণ আপনার ঠিক হয়ে যাবে, মানে সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো তার ব্যবস্থা রয়েছে। এবার কি করতে হবে সেটা আমরা বলতে পারবো যখন আমরা আপনাকে সামনাসামনি দেখতে পাবো, কারণ না দেখে স্কিনের কোনো সমস্যার জন্য বলাটা উচিত হবে না একদমই। আপনি বেহালা থেকে ফোন করছেন, আপনার জন্য ল্যান্সডাউন চেম্বার বা খিদিরপুর বা আমতলা, যেটা আপনার সুবিধা হয় আপনি এসে একবার দেখা করুন। তারপর আমরা আপনাকে অবশ্যই গাইড করব যে কি করতে হবে বা কিভাবে আপনি ভালো থাকবেন বা আর আপনার এরকম সমস্যা হবে না, আমরা অবশ্যই আপনাকে বলবো। ঠিক আছে, একটু যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। হেল্পলাইন নাম্বার তো রয়েছেই খোলা, টিভিতেও দেখছেন 9830235527 অথবা 37। অনুষ্ঠান দেখছেন এবং যারা সিরিয়াস, যারা রোগের ট্রিটমেন্ট করাতে চাইছেন, এনবিপির হাত ধরুন। আয়ুর্বেদ মানেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে সবাই কথা বলুন, এবং অবশ্যই ফোনে তো আসছেনই অনেকে, আর চেম্বারেও আপনারা যারা দেখাবেন, আমি বলেই দিয়েছি হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার। এছাড়া দিল্লিতে তো চেম্বার আছেই, ব্যাঙ্গালোর, মুম্বাই, কলকাতার মধ্যে ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মধ্যমগ্রামে হেড অফিস, আমাদের মধ্যমগ্রাম হেড অফিস, আর বাংলাদেশে চেম্বার রয়েছে সর্বত্র। আমাদের পশ্চিমবঙ্গে এবং আসামে, ত্রিপুরাতে সর্বত্র চেম্বার আছে, কিন্তু আপনাদের যার যেখানে সুবিধা আসবেন। আর দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই তো বলেছি, দিল্লিতে আবার 22 তারিখ চেম্বার, ডক্টর শর্মা নিজে যাচ্ছেন 22শে ফেব্রুয়ারি দিল্লি চেম্বারে। আর ওপেনিং আছে পুরুলিয়াতে, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওপেনিং হবে খুব শিগগিরই। আপনারা কিন্তু এই দুটো চেম্বারের জন্য যোগাযোগ করুন। সব চেম্বারে সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে থাকেন আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় ক্লিনিকে, এবং আমাদের হেয়ার বা স্কিনের জন্য লা এলিগেন্সের প্রোডাক্ট রয়েছে হাউস অফ এনবিপি থেকে, এবং সব রকম মাথার চুল থেকে পায়ের নখ অবধি আপনারা সব ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে পাবেন। আপনারা চলে আসুন। ডক্টর ভট্টাচার্য রয়েছেন। আমরা আজকে জিআই ব্লিডিং, অর্থাৎ আমাদের ফুড পাইপে যখন ব্লিডিং হয় সেটা নিয়ে আলোচনা করছি। ম্যাডাম, এটা কি খুব ক্রিটিক্যাল ব্যাপার, আর কি ট্রিটমেন্ট আছে এগুলো একটু বলে দিন। ক্রিটিক্যাল তো অবশ্যই, কিন্তু আপনার জিআই ব্লিডিং ধরুন আপনার হঠাৎ করে কোনোদিনও হবে না, এটা আপনাকে আগে থেকে আপনার শরীরকে হয়তো জানান দেবে যে আপনার মধ্যে এরকম সমস্যা হচ্ছে, এর থেকে কিন্তু পরবর্তী সময় গিয়ে ব্লিডিং হতে পারে। সাপোজ ধরুন আপনার পেপটিক আলসারের সমস্যা রয়েছে, বা আপনার আলসারেটিভ কোলাইটিস রয়েছে, বা আপনার টিউমার রয়েছে, আপনার মানে পেটের কোনো জায়গায় আপনার টিউমার রয়েছে, ফাইব্রয়েড রয়েছে, বা আপনার হেমারয়েডস রয়েছে, যে কোনো আপনার সমস্যা থেকেই কিন্তু এটা কিন্তু অনেকদিন ধরে যদি থেকে যায়, সেখান থেকে কিন্তু আপনার ওই ধরুন আলসারেশন থেকে আপনার কিন্তু ব্লিডিং হতে পারে, আপনার সেখানেই কিন্তু রক্তক্ষরণটা শুরু হতে পারে। তো তখন আপনার হঠাৎ করে যেটা বললাম ব্লিডিং তো আপনার হবে না। ধরুন আলসারের সমস্যা অনেকদিন ধরে আপনার রয়েছে, আলসার হওয়ার কারণটা কি? আপনি অনেকক্ষণ ধরে হয়তো না খেয়ে রয়েছেন, আপনার পেটের মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন দুটোই কিন্তু উৎপন্ন হচ্ছে। যদি অনেকক্ষণ না খেয়ে থাকেন, অ্যাসিডের মাত্রাটা হয়তো অনেকটা বেড়ে যাবে, সেটা আস্তে আস্তে আপনার যে অর্গানগুলো রয়েছে বা যে ভিসেরাগুলো রয়েছে, আপনার যে পাইপলাইন যেটা রয়েছে সেটাকে কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দেবে।
ক্ষয় পেয়ে যাবে আস্তে আস্তে, সেখান থেকে কিন্তু আপনার ব্লিডিংটা শুরু হবে। তো তার জন্য আপনার একদম প্রথম থেকেই একটুখানি নিজেকে একটু সাবধানে রাখতে হবে। আর খালি পেটে থাকা কারোর জন্য, প্রত্যেকের জন্যই বলবো, খালি পেটে থাকা একদমই উচিত নয়। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, যদি আপনার একবারে খাওয়ার টাইম না হয় আপনি অল্প অল্প করে বারে বারে আপনি খাবেন। আর চেষ্টা করবেন একটু হেলদি ডায়েটের মধ্যে থাকার জন্য। দেখুন, আপনার বাড়ির চারপাশে আপনি একবার চোখ ঘোরালে আপনি দেখবেন অনেক খাবারের দোকান রয়েছে, প্রত্যেকটা পাড়ায় গলিতে খাবারের দোকান রয়েছে। তো দোকানগুলো তো চলছে, কেন চলছে? আমাদের জন্যই চলছে। আপনি কি খাবেন না? অবশ্যই আপনি খাবেন, কিন্তু তার একটা কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই দুটো জিনিস আপনাকে মাথায় রেখে তারপর আপনি খান। কোয়ান্টিটি যে আপনি কতটা আপনি খাবেন বা কি পরিমাণ আপনি খাবেন, আর কোয়ালিটি অবশ্যই দেখতে হবে যেখানে তৈরি করা হচ্ছে সেটা। দেখুন, খুব তো হাইজিন হবে না, মোটামুটি হাইজিন রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। নয়তো শুধুমাত্র আপনার জিআই ব্লিডিং তো অনেক বড় ব্যাপার বা পরের ব্যাপার, সামান্য আপনার ফুড পয়জনিংও কিন্তু এখান থেকে হতে পারে, সেটাও কিন্তু আপনার জন্য একটা ফ্যাটাল হয়ে যেতে পারে। যদি আপনার বারে বারে লুজ মোশন হতে থাকে বা ভমিটিং হতে থাকে, সেখান থেকে জ্বর চলে আসে, যেটাকে আমরা ফুড পয়জনিং বলে থাকি, তার জন্য কিন্তু আপনাকে হসপিটালাইজডও কিন্তু হতে পারে। তো এই জন্য একটু খাবার দাবার গুলোর মধ্যে একটু আপনাকে চিন্তা ভাবনা করে খেতে হবে। অবশ্যই খাবেন, সবই খাবেন, কিন্তু একটু আপনার কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটো জিনিসকে মাথায় রেখে আপনাকে খেতে হবে। আর যাদের পক্ষে সম্ভব রয়েছে যে আপনি বাড়িতে খাওয়া দাওয়া করতে পারছেন, সেখানেও একটু চুজ করুন খুব বেশি অয়েলি বা খুব বেশি স্পাইসি খাবার যাতে না হয়। আর মাছ, মাংস, ডিম আপনি যতটা কম খাবেন ততটাই কিন্তু আপনি ভালো থাকবেন। এবার আপনারা বলবেন যে প্রোটিন তাহলে কোথা থেকে আসবে? প্রোটিন যে শুধুমাত্র মাছ, মাংস, ডিমের রয়েছে তা কিন্তু একদমই নয়। তাহলে কিন্তু এই যে ভেগান বা ভেজিটেরিয়ান, ওরা কিন্তু তাহলে হয়তো এতদিন বেঁচেই থাকতে পারতো না। আপনার ডালের মধ্যে প্রোটিন রয়েছে, সয়াবিনের রয়েছে, দুধের মধ্যে রয়েছে, আপনি সেগুলো আপনি ইনটেক করতে পারেন। তো তার জন্য একটু প্রপারলি আপনার একটা নিউট্রিশন অনুযায়ী আপনাকে একটা ফুড ডায়েট একটা আপনার প্ল্যান করার প্রয়োজন রয়েছে। যদি নিজেরা করতে পারেন খুব ভালো, যদি মনে হয় যে না আমরা ডায়েট চার্ট নিজেদের জন্য করতে পারছি না সবকটা নিউট্রিশন ভ্যালুকে অ্যাড করে, তার জন্য কিন্তু এনবিপির কাছে আপনি আসতে পারেন। কারণ এখন এনবিপি এরকম নয় যে শুধুমাত্র ট্রিটমেন্ট হচ্ছে, ডিজিজ নিয়ে কথা হচ্ছে, একদমই নয়। এখানে আমাদের অ্যাস্থেটিক ক্লিনিক রয়েছে, যোগার ব্যবস্থা রয়েছে, বা আপনার নিউট্রিশনিস্ট আমাদের রয়েছে, যেখানে আমরা ডায়েট চার্ট প্রোভাইড করে থাকি। তো সবটাই কিন্তু এখন একটা ছাদের তলায় আমরা করার চেষ্টা করছি। সুতরাং সব দিক থেকে প্রাণায়াম, মেডিটেশন, যোগা, আয়ুর্বেদ মেডিসিন, পঞ্চকর্মা ট্রিটমেন্ট এবং স্কিন হেয়ারের জন্য লা এলিগেন্সের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এনবিপিতে, এসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কে আছেন? আরেকজন বোধহয় ফোনে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার নাম পূজা সাহা। বলুন পূজা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে, আচ্ছা বলুন কি প্রবলেম, বলুন। ডক্টর ভট্টাচার্য আছেন। আচ্ছা, আমার এই 26 বছর বয়স, আমার খুব চুল উঠছে, ভীষণ পরিমাণে চুল উঠছে, মাথার সামনেটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সমস্যাটা কি খুব রিসেন্ট হচ্ছে না অনেকদিন ধরেই হচ্ছিল? না না, অনেকদিন ধরেই হচ্ছে আমার এই চুল পড়াটা, মানে মাথার সামনেটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তার জন্য আপনি প্রিকশন কি নিচ্ছেন? যে অনেকদিন ধরে এরকম চুল পড়ছে, তো কি করছেন আপনি তার জন্য এখন? আমি ডক্টর দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। আচ্ছা, সেই যাকে সেই পড়েই যাচ্ছে। আচ্ছা, তো আপনার কোনো ব্লাড টেস্ট করা হয়েছিল যে থাইরয়েড রয়েছে কিনা, বা অ্যালার্জি আছে কিনা, বা লিভারের কোনো সমস্যা আছে কিনা, এসব টেস্ট কিছু করা হয়েছিল? না না না, থাইরয়েড একবার পরীক্ষা করেছিল, কিন্তু কোনো থাইরয়েড নেই। আচ্ছা, আর এলএফটি রিপোর্ট, লিভার ফাংশন টেস্ট বা আইজি রিপোর্ট এগুলো কিছু করিয়েছেন আপনি? কিছুই করা হয়নি। এটাই হচ্ছে ব্যাপারটা, যে আপনার অর্ধেকটা চিকিৎসা হয়েছে, অর্ধেকটা হয়নি। আপনি ডাক্তার দেখিয়েছেন অবশ্যই, কিন্তু সেখানে আপনার অর্ধেকটা চিকিৎসা হয়েছে, যার জন্য আপনার সমস্যার সমাধান কিন্তু এখনো হতে পারলো না। আপনার যে হেয়ার ফল হচ্ছে তার দুটো কারণ হতে পারে। এক, যদি আপনার জেনেটিক হয়, মানে বাড়িতে যদি আপনার এরকম কারোর সমস্যা থাকে যে খুব অল্প বয়সী চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, যদি এরকম সমস্যা আপনার বাড়িতে থাকে সেটা আপনার জেনেটিক। আর যদি সেরকম না হয়, তাহলে আপনার হয় থাইরয়েড বেশি রয়েছে, বা লিভারে আপনার সমস্যা রয়েছে, বা আপনার অ্যালার্জি লেভেলটা বেশি রয়েছে। পলিউশনও একটা কারণ রয়েছে, কিন্তু সেটা তো সবার জন্যই সেম পলিউশনের ব্যাপারটা। তো আপনার পার্সোনালি জন্য আপনার যেটা হতে পারে, আপনার জেনেটিক কারণ একটা, আরেকটা হচ্ছে আপনার মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেটাকে আগে বুঝতে হবে, আগে সেটাকে ধরতে হবে। আর নয়তো আপনি কোনোদিনও আপনার চুল পড়াকে বন্ধ করতে পারবেন না। আপাতত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা থাইরয়েডের রিসেন্ট একটা রিপোর্ট করান,
একটা লিভার ফাংশন টেস্টের রিপোর্ট করুন, আরেকটা আপনার আইজি রিপোর্ট করান, যেটা অ্যালার্জি লেভেলটাকে আমরা বুঝতে পারবো কতটা কি রয়েছে। এই 3টে পরীক্ষা আপনি অবশ্যই করুন। বাইরে আপনি যখন বেরোচ্ছেন তখন চেষ্টা করবেন মাথাটাকে, স্পেশালি চুলটাকে একটু কাভার আপ করে বার হওয়ার জন্য কোনো কটনের কাপড় দিয়ে মাথাটাকে আপনি কাভার করে আপনি বেরোবেন। আর জল পর্যাপ্ত পরিমাণ আপনি খান। কোনো ধরনের হেয়ার কালার আপাতত আপনি ব্যবহার করবেন না, বা মার্কেটাইজড যে তেল শ্যাম্পু যেগুলো রয়েছে যার মধ্যে সালফার রয়েছে বা অ্যামোনিয়া রয়েছে, এরকম কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন না। এগুলো কিন্তু আপনার চুলকে আরো বেশি নষ্ট করে দেবে। এ বললো, সে বললো, দোকান থেকে বললো এই তেল এই শ্যাম্পু, এগুলো একদমই করার কোনো প্রয়োজন নেই। একটু আপনি আগে রিপোর্ট গুলো করুন, করে তারপর আপনি যদি মনে করেন যে না আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনি সেটাও করতে পারেন। একটু শুধু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যোগাযোগটা করে নেবেন। ঠিক আছে। চুলের সমস্যা নিয়ে অনেকেই ফোন করেন, ড্যান্ড্রাফ চুলে, তারপরে চুল পড়ে যাচ্ছে, কমন কিছু কিছু প্রবলেম, সেগুলো কিন্তু আয়ুর্বেদে সুন্দর ট্রিটমেন্ট হয়। এনবিপিতে প্রচুর পেশেন্টরা আসেন এই সমস্যাগুলো নিয়ে, আবার ঠিকও হয়ে যায়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তার হেল্পলাইন নাম্বারটা বারবার বলছি। আর সোশ্যাল মিডিয়াতে তো প্রোগ্রাম থাকেই, আপনারা জানেন ফেসবুক ইউটিউবে নিয়মিত প্রোগ্রামগুলো আপনারা পাচ্ছেন, টিভি চ্যানেলে নিয়মিত দেখছেন প্রোগ্রাম। আপনাদের জন্যই ডাক্তারবাবুরা এত সুপরামর্শ দেন প্রোগ্রামে বসে, আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। মন সুস্থ, শরীর সুস্থ, দুটোই রাখতে হবে। মানসিক সুস্থতাও দরকার, শারীরিক সুস্থতাও দরকার। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবসময় বলে মোস্ট অফ দ্য ডিজিজেস আর সাইকোসোম্যাটিক, মন থেকে রোগের উৎপত্তি, এবং তাই মনটাকে কিন্তু খুব ভালোভাবে সুস্থ রাখার কর্তব্য আমাদের, মনকে শান্ত রাখা। এবং তাই জন্যই এনবিপি কিন্তু যোগা, প্রাণায়াম, মেডিটেশন সব কিছু আপনাদের ওষুধের পাশাপাশি দেখিয়ে দেন। যারা ক্লিনিকে আসছেন, চেম্বারে আসছেন, সব রকম ট্রিটমেন্ট হয়। পঞ্চকর্মা ট্রিটমেন্টও আমাদের এনবিপিতে হয়। সর্বত্র চেম্বার, দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশে এবং আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে, আসামে, শিলচরে, বম্বে, মুম্বাই, ব্যাঙ্গালোর এবং দিল্লিতে 22 তারিখ চেম্বার। আবার নতুন ওপেনিং আছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, খুব রিসেন্ট। আমাদের ক্যানিং এ ওপেনিং হয়ে গেছে, গঙ্গাসাগরে ওপেনিং হয়ে গেছে। প্রচুর ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। বাঁকুড়াতে ডেট পড়ে গেছে, আমি বলে দিয়েছি। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে নিয়মিত চেম্বার হয় প্রতি সপ্তাহে। আচ্ছা, কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, সাউথ 24 পরগনা এবং মধ্যমগ্রামে হেড অফিস আমাদের। সর্বত্র চেম্বার, আর বাইরে বাইরে তো চেম্বার আছেই। আমি একদম শেষে আবার রিসেন্ট চেম্বারগুলো বলে দেবো। আমরা জিআই ব্লিডিং নিয়ে আজকে ম্যাডামের কাছে অনেক কিছু জানলাম, কিন্তু আমাদের শুধু কি ওষুধ খেতে হবে তা নয়, রোগ হওয়ার আগেও একটু দেখিয়ে নেওয়া কিন্তু খুব দরকার। আমাদের রোগ হয়নি, কোনো ক্রিটিক্যাল রোগ হয়নি, ভবিষ্যতে হবে না এরকম কোনো মানে নেই। আগে থেকে একটু চেক আপ করে একটু ভালো থাকার উপায় আমাদের মাথায় রাখতেই হবে। সব রকম চিকিৎসা হয়, সব রকম অসুখ বিসুখের চিকিৎসা আয়ুর্বেদে হয়। আর আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনারা চটপট ফোনে আরো কিছুক্ষণ আছি, যদি প্রয়োজন হয় ফোনে চলে আসুন। আর হেল্পলাইন নাম্বারটা বারবার বলছি, লিখে রাখুন, 9830235527 অথবা 37। আচ্ছা, ফোন যিনি করছেন চলে আসুন, ফোনে আরো কিছুক্ষণ তো আছেন, আমিও আছি, সব্যসাচীর সঙ্গে, এবং ম্যাডাম তো আছেন, ডক্টর এন ভট্টাচার্য। নিশ্চয়ই আজ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আর তারপরে তো হেল্পলাইন নাম্বার খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা। আপনার কাছাকাছি কোথায় চেম্বার, আপনার কি অসুখ, আপনি জেনে রিপোর্ট করাতে হবে কিনা, কোনো রকম রিপোর্ট যদি প্রয়োজন হয় করিয়ে নিয়ে চলে আসবেন, তাহলে আরো ভালো হয়। সর্বত্র আমাদের ডাক্তারবাবুরা কিন্তু আছে। ফোন লাইন খোলা, ফোনে চলে আসতে পারবেন। আর ম্যাডামের কাছে এবার আরেকটু জেনে নিই আমরা। তো ম্যাডাম, এই জিআই ব্লিডিং যাদের হয় তাদের নিশ্চয়ই আয়ুর্বেদে ভালো ট্রিটমেন্টও আছে, হ্যাঁ, এবং কি করণীয়, লাইফস্টাইল কি হওয়া উচিত একটু বলে দিন। অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু যেটা আমি বললাম যে প্রত্যেকটা জিনিসেরই যেমন আপনার জানার প্রয়োজন রয়েছে যে কেন আপনার হচ্ছে। তো জিআই ব্লিডিং এর ক্ষেত্রে আগে আপনাকে সেটা বুঝতে হবে যে আপনার কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে, ওয়েদার এটা আপনার আপার জিআই থেকে হচ্ছে না লোয়ার জিআই থেকে হচ্ছে, তারপর কেন হচ্ছে, রিজনটা কি, যে কোনো টিউমার বা কোনো আলসার বা কোনো ফাইব্রয়েড, হেমারয়েডস সেগুলোর কোনো সমস্যা রয়েছে কিনা সেটা বুঝতে হবে। ওই জিনিসটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে সেখান থেকে যে ব্লিডিংটা হচ্ছে সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ব্লিডিং হচ্ছে সেটাকে আমি ব্লাড বন্ধ করার ওষুধ দিয়ে বন্ধ করে দিলাম, তাতে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না, কারণ ভেতরে তো আপনার ব্লিডিং হয়ে যাচ্ছে। আপনি শুধুমাত্র যেটা বাইরে বের হওয়ার ভমিটিং এর সাথে বা স্টুলের সাথে আপনি সেটাকে বন্ধ করে দিলেন, কিন্তু ভেতরে কিন্তু আপনার ব্লিডিং কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো সেটাও কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে। আপনি হঠাৎ করে দেখবেন আপনার হিমোগ্লোবিন কমে গেল, আপনি বুঝতেই পারবেন না যে কেন আপনার হিমোগ্লোবিনটা কমলো। তো তার জন্যই আগে আপনাকে সেটা বুঝতে হবে যে কোথা থেকে
ব্লিডিং হচ্ছে, কেন হচ্ছে সেটাকে বন্ধ করুন, তাহলে আপনার অটোমেটিক্যালি জিআই ব্লিডিং এর যে সমস্যাটা হচ্ছে সেটাও আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার খাওয়া দাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট রোল রাখে। যদি এরকম দেখছেন যে না আপনার মোটামুটি প্রায় আপনার ভমিটিং এর সাথে আপনার ব্লাড চলে আসছে, বা আপনার স্টুলের কালারটা খুব কালচে রকম হচ্ছে, বা একটু মিক্সড ব্লাড আপনি দেখতে পাচ্ছেন, তখন থেকে কিন্তু আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে। কিরকম চেঞ্জেস হবে সেটা আপনার, খুব গরম খাবার আপনার একদমই খাওয়া চলবে না, আর মশলা জাতীয় খাবার খাওয়া আপনার একদমই চলবে না। তখন আমরা প্রেফার করি ব্লান্ট ডায়েট দেওয়ার। ব্লান্ট ডায়েট মানে ধরুন আপনার সব সবজি দিয়ে সেদ্ধ করে তার পিউরি তৈরি করে সেটা খাওয়ানো, তাহলে আপনার জিআই ট্র্যাক্টে যে ইরিটেশন যেটা হচ্ছে সেটা হবে না, আপনার খাবারটা হজমও হবে ঠিকঠাক, আর যে প্রবলেমটা আপনার ভেতরে হচ্ছে, যে ব্লিডিং হচ্ছে একটা ইরিটেশনের জন্য, সেটাও কিন্তু আপনার কম থাকবে। তো খাওয়া দাওয়াটাকে অবশ্যই তখন প্রাধান্য দিতে হবে। ট্রিটমেন্ট সেখানে অবশ্যই রয়েছে। যদি আপনার একদম রিসেন্ট এই সমস্যাটা হয়, তার জন্য শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে, আপনার খাওয়া দাওয়ার ডায়েট চেঞ্জের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান কিন্তু হতে পারে। যদি একটু অনেক দিনের পুরনো সমস্যা আপনার হয়ে যায়, যে অনেক দিন ধরে আপনার এই সমস্যাটা রয়ে গেছে, তার ট্রিটমেন্ট আপনি করাননি বা ঠিকভাবে ট্রিটমেন্ট হয়নি, সেখানে কিন্তু প্রয়োজন হতে পারে আপনাকে একটু পঞ্চকর্মা থেরাপির। সেখানে আমরা আপনাকে বস্তি দেব, সেখানে বিরেচন করব, তাহলে আপনার যে দূষিত রক্তগুলো আপনার মধ্যে রয়েছে সেটা আপনার সম্পূর্ণ বেরিয়ে যাবে, ব্লিডিংটাও আপনার কিন্তু স্টপ হয়ে যাবে। তো ট্রিটমেন্ট দুরকমই রয়েছে, যেটাকে আমরা সংশমন ট্রিটমেন্ট বলে থাকি, আর একটা হচ্ছে আপনার সংশোধন চিকিৎসা। দুরকমের চিকিৎসাই কিন্তু এর জন্য রয়েছে। ডক্টর ভট্টাচার্য তো রয়েছেন আমাদের, আজকে জিআই ব্লিডিং নিয়ে বললেন, আপনারাও শুনলেন কি ব্যাপার, কি করণীয়, এবং চিকিৎসা কিন্তু আছে, আয়ুর্বেদের চিকিৎসা আছে। আয়ুর্বেদ মানেই একটাই নাম, প্রতিষ্ঠান, আমাদের নাম মাথায় আসে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের এত বছর ধরে টিভি প্রোগ্রাম দেখছেন, সোশ্যাল মিডিয়াতেও তারা পপুলার, ফেসবুক ইউটিউবের প্রোগ্রাম নিয়মিত পাচ্ছেন আপনারা টিভি চ্যানেলের পাশাপাশি, এবং আপনারা কিন্তু যোগাযোগ করবেন, হেল্পলাইনে কথা বলবেন, এবং অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি আমরা, কখনো আর্থ্রাইটিস, কখনো মানে সুগারের ব্যাপার, ডায়াবেটিস, যেগুলো কমন রোগ, খুব ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে, থাইরয়েড, প্রেশার, ইউরিক অ্যাসিড, বিভিন্ন রক্তের রোগগুলোতে আক্রান্ত আমরা। ম্যাডাম একটা কথা জানবো, আপনি বারবার রিপোর্টের কথা বলেন, আমাদের এখানে তো এনবিপিতে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, তাই তো? একদম একদম আমরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। যেহেতু আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের কথা বলে থাকি, তার জন্য রিপোর্ট করাটা খুবই প্রয়োজন। আমি যখনই কোনো পেশেন্টকে রিপোর্ট করতে দেই, প্রত্যেকের একটাই কথা, কি রিপোর্ট দিলেন? এগুলো তো 3 মাস আগেই করলাম, বা অনেক টাকার রিপোর্ট হয়ে গেল, অনেক রিপোর্ট হয়ে গেল। দেখুন, রিপোর্টটা কিন্তু আমি আমার জন্য মোটেও করতে দেইনি যে আপনি রিপোর্ট করলে আমার কোনো ভালো হবে, এরকম কিন্তু একদমই নয়। আপনাকে আমি রিপোর্ট করতে দিচ্ছি আপনার সমস্যাটাই জানার জন্য। যদি রিপোর্ট খুব ভালো থাকে খুবই ভালো কথা, কিন্তু যদি রিপোর্টে কোনো, অনেকের কোনো আইডিয়াই থাকে না, আমরা এরকম কিছু রিপোর্ট করতে দিই যে অনেকের আইডিয়াই থাকে না যে হ্যাঁ আমারও এই সমস্যাটা হতে পারে, কিন্তু রিপোর্ট করলে দেখা যায় যে না, তার এই সমস্যাটা রয়েছে, তার জন্য রিপোর্ট করতে দেওয়া। আমরা যখন কোনো পেশেন্টকে দেখে যখন আমরা কোনো রিপোর্ট লিখছি, একটা কিছু আমরা ভাবনা চিন্তা করেই রিপোর্টটা আমরা লিখছি। সেই রিপোর্ট ভালো হলে তো খুবই ভালো, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, কিন্তু রিপোর্টে যদি প্রবলেম থাকে, আপনি যদি সেটা নাই বুঝতে পারেন, তাহলে তো আপনার এর থেকে আরো অন্যান্য সমস্যা চলে আসবে। তার জন্য রিপোর্ট করতে দেওয়া, আর যে রিপোর্টটা আপনার খারাপ আসছে সেটা আমরা আবার একটা সার্টেন টাইম পিরিয়ডের পর আবার আমরা সেটাকে রিপিট করাই যে এবার আপনার এই সমস্যাটার সমাধান হলো কিনা বা ভালো হলো কিনা। যতক্ষণ পর্যন্ত না এই সমস্যাটা আপনার পরিষ্কার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাটলিস্ট হাল ছেড়ে দিই না। আপনি আমার কাছে দেখাতে এলেন, আমি আপনাকে চোখ বন্ধ করে 2টো ওষুধ লিখে বাড়ি পাঠিয়ে দিলাম, কোনো পরীক্ষা করলাম না, আর বললাম 3 মাস পরে আপনি ঠিক হয়ে যাবেন, আপনিও বাড়ি চলে গেলেন, আমিও বাড়ি চলে গেলাম, সেরকম ভাবে আমরা ট্রিটমেন্ট একদমই করি না। কেউ আছেন ফোনে, একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। হ্যাঁ আমি উত্তরপাড়া থেকে বলছিলাম। উত্তরপাড়া থেকে বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার সারা মুখে কোনো টাইপের মানে পিম্পল বেরিয়েছে পুরো, মানে কালে বেশি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো কি ব্যথা হয়? হ্যাঁ, একটু ব্যথা আছে। বা তার থেকে কোনো পাস মতো, সাদা রঙের পাস মতো কিছু বের হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বয়সটা বলবেন আপনার? আমার বয়সটা হচ্ছে 27। 27। বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, বাইরে খাওয়া দাওয়া হয়। সেটা কি ইচ্ছে করে করেন না কোনো উপায় নেই তাই খেতে হয়?
না না ইচ্ছা করেই করে? ইচ্ছা করেই হয়, বাইরে খাওয়া তো। বেশ, তো দেখুন আপনার এই যে স্কিনের মধ্যে যে পিম্পলস বা অ্যাকনে যেগুলো হচ্ছে তার কিন্তু একটা মূল কারণ হচ্ছে কিন্তু আপনার পেট, আপনার লিভার মেইনলি। তো তার জন্য একটু কিন্তু আপনাকে আপনার লিভার ফাংশন টেস্ট করার একটা প্রয়োজন রয়েছে। আপনি একটু আপনার একটা এলএফটি রিপোর্ট করান। বাইরের খাওয়া দাওয়ায় ভাজা ভুজি বা ফাস্ট ফুড, ফ্রাই ফুড এগুলোকে একটু কিন্তু বন্ধ করতে হবে এখন। আর হাত লাগাবেন না একদমই, যেখানে আপনার পিম্পল অ্যাকনে রয়েছে হাত লাগানো একদমই চলবে না, কারণ তার থেকে কিন্তু আরো বেশি আপনার ছড়িয়ে যাবে বা সমস্যাটা আরো বেড়ে যাবে। তো তার জন্য হাত লাগানো একদমই চলবে না। যেহেতু স্কিনের সমস্যা, আমি আপনাকেও বলবো রিপোর্ট যদি করা হয়ে থাকে তাহলে সেই রিপোর্টগুলো নিয়ে বা প্রেসক্রিপশন যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন সেগুলো নিয়ে এসে একবার আমাদের চেম্বারে একটু দেখা করুন। কারণ যেহেতু স্কিনের প্রবলেম, না দেখে বলাটা একদমই উচিত হবে না। একটু যদি আমরা দেখতে পারি তাহলে খুব ভালো হবে। আপাতত কোনো ধরনের কোনো কসমেটিক্স জাতীয় কোনো ক্রিম, লোশন এগুলো আপনি কিছুই লাগাবেন না। আর খুব মাইল্ড কোনো ফেস ওয়াশ আপনি ইউজ করতে পারেন আপনার মুখটাকে পরিষ্কার করার জন্য। আরেকটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফিটকিরি, যেটা আপনি নর্মালি যে কোনো দশকর্মা ভান্ডার দোকানে পেয়ে যাবেন। একটু ফিটকিরিটা আপনি আপনার মুখের মধ্যে একটু ঘষে নিন, কিছুক্ষণ ছেড়ে দিন। ঘষার পর মুখটা সাদা হয়ে গেলে তারপর আপনি আবার একটু হালকা জল দিয়ে ওটাকে পরিষ্কার করে নিন। এর থেকেও কিন্তু আপনার পিম্পলস অ্যাকনে গুলো একটু কম হবে হওয়াটা। ম্যাডাম আছেন, সব রকম সুপরামর্শ প্রোগ্রামে দিলেন, কিন্তু আমরা কৃতজ্ঞ সব ডাক্তারবাবুদের কাছে। এতটা ব্যস্ততম চেম্বারে মানুষ দেখে তারপর ছুটে আসতে হয় চেম্বার করে, এত পেশেন্টদের দেখে আমাদের টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করেন একটাই কারণে, আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। আর 2-3 মিনিট আছে, আমি আরেকবার একটু রিসেন্ট চেম্বারগুলো আপনাদের একটু বলে দিই। যে কোনো প্রবলেমে আপনারা কিন্তু ফোন করবেন সবাই, আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। আচ্ছা শুনে নিন রিসেন্ট চেম্বারগুলো। কলকাতাটা তো বলে দিয়েছি, শিবপুর, হাওড়া, বেলুড়, হাওড়া এবং দাসনগর, বাল্টিকুড়ি বাজারে, হাওড়ায় 3টে চেম্বার, 3 জায়গায় আপনারা রেগুলার পাচ্ছেন। আর কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর বুধবার করে, হাতিবাগানেও বুধবার, আমতলা সাউথ 24 পরগনা আর মধ্যমগ্রাম হেড অফিস নর্থ 24 পরগনার নিয়মিত চেম্বার। বাংলাদেশেও চেম্বার, ব্যাঙ্গালোর, মুম্বাইতে তো আছে। আর দিল্লিতে কিন্তু আমি বলে দিচ্ছি 22 তারিখ ডক্টর বি শর্মা নিজে থাকছেন, 22শে ফেব্রুয়ারি চেম্বার তো হয়। আর ওপেনিং আছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, একদম মার্চের ফার্স্টেই ওপেনিং আপনারা রিসেন্ট পেয়ে যাচ্ছেন পুরুলিয়া আর ঝাড়গ্রামে। আচ্ছা এবার বাকি চেম্বারগুলো রিসেন্ট কোথায় কোথায় একটু শুনে নিন। ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন, খুব রিসেন্ট এই 14-15 দিনের মধ্যে এই চেম্বারগুলো হচ্ছে বলে বারবার বলে দিচ্ছি। আপনারা হেল্পলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, বুকিং করে নেবেন। হেল্পলাইন নাম্বার টিভিতে আছে 9830235527 অথবা 37। আচ্ছা ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য যাকে আমরা আজকে লাইভে পেয়েছি, বর্ধমানে থাকছেন রিসেন্টলি। আচ্ছা হলদিয়ায় ডক্টর এ হালদার, মালদায় ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন রায়গঞ্জে। এর পাশাপাশি বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে ডক্টর বি শর্মা বাঁকুড়ায় থাকছেন 9 তারিখে, ফেব্রুয়ারি 9 তারিখে বাঁকুড়া চেম্বার কিন্তু। আচ্ছা বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন বোলপুরে, শ্যামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল শ্যামপুর, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার কৃষ্ণনগরে, আগরতলায় আবার চলে গেলাম, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন দিল্লি চেম্বারে। আচ্ছা গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য জামশেদপুরে, আর ওপেনিং পুরুলিয়া আর ঝাড়গ্রাম ওপেনিং হচ্ছে কিন্তু ডক্টর বি শর্মা নিজে থাকবেন পুরুলিয়া আর ঝাড়গ্রাম ওপেনিং একদম মার্চের শুরুতে। খুব রিসেন্ট চেম্বারগুলো আপনাদের আমি বলে দিলাম আপনাদের যাতে সুবিধা হয়। আপনারা কিন্তু সবাই ফোন করবেন 9830235527 অথবা 37। রেগুলার টিভি প্রোগ্রাম দেখে অনেকটা আপনারা জানতে পাচ্ছেন। ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, জানতে হবে, শিখতে হবে ভালো রাখার জন্য। যারা আমরা একটু এক্সারসাইজ করছি না, যারা খাদ্যাভ্যাস ভুল করছি, যারা যোগা প্রাণায়াম মেডিটেশন কিছুই করছি না, মন অস্থির, শরীর তো ঠিক যাচ্ছেই না, কম বয়স থেকেই আজকাল রোগ ব্যাধি, এত পলিউশন, স্ট্রেস, এত রকম সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে। কি করবেন? অবশ্যই কিন্তু আয়ুর্বেদের হাত ধরুন। উইদাউট এনি সাইড এফেক্টস আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে
এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সবার প্রথমে আয়ুর্বেদের নাম মানেই এই প্রতিষ্ঠানের নাম উঠে আসে আমাদের মাথায়। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের রয়েছে, এবং অনেকে ফোন করলেন স্কিনের সমস্যা নিয়ে, অনেকে ফোন করলেন চুলের সমস্যা নিয়ে। তাদের জন্য বলি লা এলিগেন্স, আমাদের প্রোডাক্ট আছে লা এলিগেন্সের হাউস অফ এনবিপি। এখানে কিন্তু আপনারা একদম সব ট্রিটমেন্ট পাচ্ছেন। ম্যাডামও বলে দিলেন, একজন আঁচিল নিয়ে ফোন করলেন যে ট্রিটমেন্ট আছে, আপনি এসে ওগুলো পদ্ধতি সিস্টেমের মাধ্যমে আপনার আঁচিলগুলোকে বের করে দেওয়া হবে। সব রকম ট্রিটমেন্ট আছে, শুধু আপনাদের হাতটা বাড়াতে হবে, হাত ধরতে হবে, এবং অবশ্যই আপনাকে বন্ধু হিসেবে পাবেন আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আপনারা ফোন করুন, বারবার বলছি হেল্পলাইন নাম্বার খোলা রইল। কলকাতা চেম্বার হোক, হাওড়া হোক, বাইরে হোক, যেখানে সুবিধা আপনারা চলে আসবেন। ম্যাডামকে পেয়েছিলাম, ডক্টর ভট্টাচার্য ছিলেন, অনেকটা সময় আমরা পেলাম, অনেক কিছু আলোচনা করলাম, অনেক ফোন নিলাম। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আজকে সময় কিন্তু দেখতে দেখতে ফুরিয়ে গেছে, তো আজকে তো আমাদের বিদায় নেওয়ার পালা, আর আবার দেখা হবে। ম্যাডাম অনেক ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, শেষ করছি।